This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বিষয়গুলো, আর অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকের মেরুকরণ, অন্যদিকে অসহায়তা আর অসহিষ্ণুতা বৃদ্ধি, এই জায়গা থেকেই এত ক্ষোভের বহিঃপ্রকাশ আর বিচ্ছুরণ। এবার মুশকিল হচ্ছে এটা তো একটা অন্য দিক রয়েছে এবং সেই দিকটা কিন্তু আরও সুদূরপ্রসারী একটা সমস্যার দিকে রাজ্যকে নিয়ে যেতে পারে এবং তৃণমূলকেও একটা বড় বিপদের সামনে দাঁড় করে দিতে পারে। এটাকে একটু খেয়াল করে দেখুন, এটা খুব জটিল বিষয়, কিন্তু অত্যন্ত এই মুহূর্তে জরুরি বিষয়। এটাকে আমরা হানি ট্র্যাপ বলতে পারি, মধুফাঁদ। অর্থাৎ এই যে খয়রাতির রাজনীতি এবং তার সাথে সংখ্যালঘু ভোট ব্যাংককে নিশ্চিত করা, এই দুটোকে যদি একসঙ্গে তৃণমূলের ভোটের পাড়ানি বা ভোট বৈতরণী পারের সবচেয়ে নিশ্চিত উপায় বলে ধরা হয়, তাহলে কিন্তু উত্তরোত্তর বারবার এই দুটোর ওপরেই নির্ভরশীলতা বাড়তে থাকবে। খেয়াল করে দেখুন, 2021-এর আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা হয়েছিল, এবার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে প্রথম থেকেই ওই সংখ্যালঘু ভোট ব্যাংককে ধরে রাখার যে চেষ্টা, সেটা কাজ করেছে। এই দুটোর ওপর কিন্তু ক্রমাগত নির্ভরশীলতাটা বাড়ছে, কারণ বাকি জায়গাগুলোর ক্ষেত্রে ক্রমাগত হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। যত এই সমস্ত দিকগুলোতে হাত পা বাঁধা হবে, তা পারিপার্শ্বিক জিনিসগুলো অর্থাৎ আইন শৃঙ্খলা, গোষ্ঠীদ্বন্দ্ব, নেতায় গণ্ডগোল, স্বেচ্ছাচার, এগুলোতে সব তো বাড়তে থাকবে না। এগুলো যত বাড়বে তত সেগুলোকে ধামাচাপা দিতে কিন্তু আবার সেই ঘুরে ওই খয়রাতি এবং সংখ্যালঘু ভোট ব্যাংক তোষণ, এই বিষয়টার ওপর জোর দিতে হবে। এর ওপর আরও নির্ভরতা বাড়বে। ওদিকে যত বাড়বে এদিকে কিন্তু তত মেরুকরণটা আরও স্ট্রং হতে থাকবে। সেটাও তো একটা ভয়ের জায়গা। একদিকে মেরুকরণটা কিন্তু দুদিকেই লোকজনকে একইভাবে একত্রিত করে এবং এই যে খয়রাতিরা, এটা একটা অদ্ভুত জিনিস। এবার যেমন ভোটের আগে ডবল হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, 500 থেকে 1000, এটা একটা ভালো জিনিস, মানুষ পাচ্ছে টাকা, সবসময় এটাকে আমি সাপোর্ট করি। কিন্তু মুশকিল কী জানেন, এই যে মানুষ পাচ্ছে না, এটা পেতে মানুষ একসময় এটাকে অধিকার বলে ভাবতে শুরু করে। এটা মানুষের ধর্ম, পেতে ভাল লাগে, কিন্তু নিয়মিত পেলে সেটাকে অধিকার মনে করে এবং এই অধিকার বোধটা উত্তরোত্তর বাড়তে থাকে, আরও বেশি চেয়ে আরও বেশি। তখন মনে হবে যে ব্যাপারটা অনেকটাই মাইনে বাড়ার মতো আর কি, বছর বাড়তে হবে ইনক্রিমেন্ট। এবার মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন খয়রাতি হচ্ছে না, খয়রাতির পরিমাণ বাড়ছে না, ফলে কিছুদিনের মধ্যেই ওই লোকের কাছে না এই 1000 টাকা এখন যেটা পাচ্ছে সেটা পাওয়াটা অভ্যেসে পরিণত হয়ে যাবে, অধিকার হয়ে যাবে। তখন তারা আবার তার ব্যাখ্যাও এটা করে নেবে যে আমাদের করের টাকাই তো আমাদের দেওয়া হচ্ছে। এটা যত ভাববে তত তাদের কৃতজ্ঞতাটা কমতে থাকবে। এই কৃতজ্ঞতা বোধটা বাড়িয়ে রাখার জন্য কিন্তু ক্রমাগত টাকার পরিমাণ বাড়িয়ে যেতে হবে। খেয়াল করে দেখুন, সে শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির অন্য সবাই, তারা কিন্তু এলে ওই অন্নপূর্ণার ভাণ্ডারি করুন বা যাই করুন, তাতে টাকার পরিমাণ আরও অনেক বেশি দেবেন বলে ঘোষণা করে দিয়ে বসে আছেন, অর্থাৎ বেশি টাকার লোভ। এটা সব সময় থাকবে, কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে। এদিকে যত টাকা বাড়াবেন আপনি, বাকি খাতগুলোর তত টাকা কমবে, তত উল্টো দিক থেকে লোকের ক্ষোভ বাড়বে। আবার এদিকে যত সংখ্যালঘু তোষণ বাড়বে, তত গিয়ে সংখ্যাগুলো একজোট হবে। অন্য খাতের বরাদ্দগুলোর খামতি যত তৈরি হবে, তার প্রভাব সর্বশ্রেণীর মানুষের ওপর পড়বে, তার মধ্যে কিন্তু সংখ্যালঘুরাও থাকবেন। ফলে এটা না একটা ভিশিয়াস সার্কেল, একটা বিষ চক্র, যে চক্রের দুর্বিপাকে একবার পড়েন যদি, ক্রমাগত পাক খেতে তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার মুশকিল হচ্ছে এই মধুফাদে পাটা কি কেউ দিয়েই ফেলেছে? এই যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে, যেখানে তৃণমূল পিছিয়ে, সেখানে নাকি বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন কোথার থেকে গণ্ডগোলটা শুরু হয় আর কোথায় গিয়ে পৌঁছয়। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জেতার পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। লোকসভা ভোটের পর জেলায় যেন সাগরদিঘি মডেলের ছায়া, যেখানে পিছিয়ে তৃণমূল সেখানেই মাতব্বরিতে অভিযুক্ত শাসক দল। বহরমপুরে ইউসুফ পাঠান জিতেছেন, কিন্তু 28 নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস। কল ভেঙে জল সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ
তৃণমূলের বিরুদ্ধে। এই গরমে পানীয় জলে টান। রবিবার থেকে স্থানীয়রা সরব হলেও প্রশাসনের টনক নড়েনি। সোমবার জেলা শাসকের অফিসের কাছে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ফলাফল ঘোষণা হয়েছে 4 তারিখ, আর 5 তারিখ থেকে গোটা বহরমপুর শহরে 28টা ওয়ার্ডে জল সাপ্লাই বন্ধ রেখেছে বহরমপুর পৌরসভা। হুগলির চুঁচুড়াতেও একই অমানবিকতা। ব্যান্ডেল পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল, তারই শাস্তিস্বরূপ পঞ্চায়েতের কলের কানেকশন খুলে ফেলতে মিস্ত্রি পাঠানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জলের কানেকশন চেয়ে বিধায়কের কাছে হত্যে দিয়েছিলেন গ্রামবাসীরা। ভোটের আগে একটিমাত্র কলের বন্দোবস্ত করে দিয়েছিলেন বিধায়ক। সেই কল খুলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন মিস্ত্রি। বলছি এখানে ডালটা বিলি করে তৃণমূলকে ভোট দেয়নি, তাই পানিশমেন্ট হিসাবে তাদের জল বন্ধ করে দাও। দেখি এত মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তারা লক্ষ্মী ভান্ডার কি বন্ধ করে দেবে নাকি? তা বলে না, বার্ধক্যতা বন্ধ করে দেবে। আর পানীয় জল এটা সেন্সিটিভ ব্যাপার, অসম্ভব ব্যাপার। বাজারের পৌরসভা এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। নন্দীগ্রামে আবার উল্টো অভিযোগ। সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে পড়ায় সারাচ্ছে না বিজেপি পরিচালিত পঞ্চায়েত। তৃণমূল সমর্থক হওয়াতেই এই বঞ্চনা, অভিযোগ স্থানীয়দের। এখানে একটা গন্ধ পাচ্ছি যে এখানে তো লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এখানে হচ্ছে শক্ত ঘাঁটি, তাই জন্য এটা ভেবেছে যে মানুষকে জল থেকে বঞ্চিত করবে। আর আমাদের পার্টি আমিরুল জিতা পাট শুভেন্দু এটা ভালোভাবে জানে, ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এই অঞ্চলে জল দিতে না বলে। ভেগুটি 1 নম্বর অঞ্চলে বাবগানপাড় ওখানে যিনি জনপ্রতিনিধি আছে, তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়নি। গত পরশুদিন আমাকে জানিয়েছে। মালদা শহরের বেশিরভাগ ওয়ার্ডে বিজেপি নয়তো কংগ্রেসের লিড, তাই নাকি পুরো এলাকায় 3 গুণ হারে কর বাড়ানো হতে পারে। জল্পনা মালদা জুড়ে, যদিও অভিযোগ ওড়াচ্ছেন ইংরেজ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজ বাজার পৌরসভার মানুষের প্রতি প্রতিহিংসা প্রয়োগ করে পৌরসভায় সিদ্ধান্ত গ্রহণ। আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না, এদের উল্লাসটা আরও বাড়বে। এটা খুবই অযৌক্তিক কথা। প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়, তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাপামাপি হচ্ছে, কাউকে নোটিশ পাঠানো হয়নি। প্রতিহিংসার অভিযোগ বনাম অপপ্রচারের অভিযোগ। কয়েকটা দিন গেলেই বোঝা যাবে বদলার উদাহরণ তো নেহাত কম নয়। আচ্ছা, এই কোট আনকোট ভোটারকে শাস্তি দেওয়ার প্রবণতাটা যদি চলতে থাকে তাহলে কি হবে? পুরো ভোট, উপনির্বাচন আর পঞ্চায়েত ভোটে তৃণমূল ব্যাপক সাফল্য পেতে পারে, কারণ এই ভোটগুলোয় সরকার বদলের আশঙ্কা থাকে না। আর সাগরদিঘিতে উপনির্বাচনে তৃণমূলের হারের পর যেভাবে হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছিল, তারপর তো মানুষ সতর্ক হয়েই যাবে, ভোট দেওয়ার আগে 3 বার করে ভাববে। কিন্তু বিধানসভা ভোটে বিজেপি যদি আরও বড় ভাণ্ডারের প্রতিশ্রুতি নিয়ে আসে, বললাম না অন্নপূর্ণা ভাণ্ডারের কথা, এই শাস্তি দেওয়ার কথা কিন্তু মানুষ ভুলবেন না। প্রশ্ন হচ্ছে, এই যে ক্ষোভ জমছে, বিজেপি কি এটা কাজে লাগাতে পারবে? সেই জায়গায় তারা আছে? বিজেপিতেও তো এই মুহূর্তে যে জিনিসটা চলছে সেটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই বললাম স্বাভাবিক, এবং এই মুহূর্তে একদম ওটাই ফিক্সড, সব জায়গায় রয়েছে অভ্যন্তরীণ গোলযোগ। হারের পরই বললাম এটা স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক তো আর 5টা পার্টির জন্য। বিজেপি তো বলে তারা রেজিমেন্টেড পার্টি, রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রে তো এরকম হওয়ার কথা নয়। তাহলে কোথাও গিয়ে বিজেপির রেজিমেন্টেশনটাও কি নষ্ট হচ্ছে? এটা কিন্তু খুব গোড়ার প্রশ্ন। মানে সংঘ আর বিজেপির মধ্যে কোথাও কি একটা ফাঁক তৈরি হচ্ছে, আর সেই ফাঁক গলে দলীয় শৃঙ্খলা, অনুশাসন বা রেজিমেন্টেশনের জায়গাটা বাইরে চলে যাচ্ছে, নড়বড়ে হয়ে যাচ্ছে। সেটা যদি হয় তাহলে কিন্তু আর 5টা পার্টির সাথে বিজেপির তফাতের জায়গাটা থাকবে না। দেখুন, এটাই তো প্রথম থেকে শুনে আসছি আমরা, যে 2টো পার্টি, বাম আর বিজেপি, এই 2টো পার্টি হচ্ছে রেজিমেন্টেড পার্টি। আর তৃণমূল তার এটাই পাড়ার ক্লাবের মতো। অনেকে বলার চেষ্টা করেন যে তৃণমূলের কোনো সংগঠন নেই। ভুল বলেন, সংগঠন আছে তো অবশ্যই, এবং সেটা খুব এফেক্টিভ সংগঠন। ক্লাব সংগঠনও কিন্তু এফেক্টিভ সংগঠন আছে একটা, এবং দেখে মনে হয় এমনিতে অসংখ্য মানুষের একটা জাস্ট সমাবেশ হয়তো, কিন্তু তার মধ্যে একটা সাংগঠনিক একটা গঠনতন্ত্র কাজ করে। স্টাইলটাই এরকম, আর ওই স্টাইলেই তৃণমূল সাফল্য পেয়েছে। কিন্তু বিজেপির তো সেটা স্টাইল নয়। তাদের বৈশিষ্ট্য নিয়ে যদি কোথাও গিয়ে সংশয় জাগে,
তাদের যদি নিজেদের স্টাইলটাতেই ধাক্কা লাগে সেটা কিন্তু তাদের দুর্বিপাকেই ফেলবে। মানে দেখুন, ক্যারেক্টার বদলে যাওয়া তো সেটা সব থেকে বেশি মুশকিলের ঘটনা। অস্তিত্বের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠে যায় মশাই। বিজেপি এখন কি সেই সমস্যায় ভুগছে? কোথাও গিয়ে কি তাই ওই বললাম বারবার করে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে দলের মধ্যে। এই দ্বন্দ্ব যত প্রকট হবে বিজেপির মূলগত অনুশাসনটা কিন্তু শিথিল হবে, আর সেই জায়গাটা ক্রমশ দখল করে নেবে ক্রমশ বড় হওয়ার অহংকার। ওই জেপি নাড্ডা বলেছিলেন না যে সংগঠন বড় হয়েছে আর আরএসএস নির্ভরতা কমে গেছে, এটা আরএসএস ভালোভাবে নেয়নি, এটা তো পরিষ্কার। এবারের ফলাফলের পরেও যদি নিজেদের এই মানসিকতাটা বজায় রেখে দেয় আজকের বিজেপি, তাহলে কিন্তু ফাঁকটাও রয়ে যাওয়ার সম্ভাবনা। বিপদ যতক্ষণ না বাড়বে ততক্ষণ কিন্তু এই ফাঁকটা ভরার সম্ভাবনাও কম। এটাই এই মুহূর্তে বিজেপির সব থেকে বড় সমস্যা। এই যে সুকান্ত মজুমদারকে দিল্লি নিয়ে যাওয়া, এর কারণ হচ্ছে ওই বললাম জায়গা ফাঁকা করা। ফাঁকটা সব থেকে বড় সমস্যা। এখানে এখন প্রশ্ন উঠে গেছে কে ওই ফাঁক পূরণ করবে। ওদিকে জেপি নাড্ডাও সরছেন, মন্ত্রী হয়েছেন, সর্বভারতীয় সভাপতি, তিনি সরে যাওয়ার মানে রাজ্য সভাপতির জায়গাটাও বদল হওয়ার সম্ভাবনা। ফলে একটা বদল আসবে। এবার সেই বদলটা পূরণ কে করবে, মানে ফাঁকটা পূরণ কে করবে, সেটার উপর নির্ভর করছে আগামী দিনে বঙ্গ বিজেপির রূপরেখাটা কী হবে। যদি কাউকে আরএসএস এনে বসায় তাহলে এক পথে চলবে, আর অন্য কেউ বসলে অন্যদিকে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, ওনাদের মাথায় নিশ্চয়ই চিন্তা ভাবনা চলছে যে আগামী দিন কাকে পশ্চিমবঙ্গের সভাপতি করলে এমনি ভালো আছে, যাতে আরও ভালো হতে পারে। দেখুন, সবার টার্মে সচিন তেন্ডুলকর ভালো খেলোয়াড় হতে পারে কিন্তু ভালো ক্যাপ্টেন হতে পারেনি। অনেকে এরকম থাকে আর কি। আমরা নিশ্চয়ই চাইবো যে আগামী দিন এমন একটা আমরা সভাপতি চাইবো, কেন লক্ষ্য 2026 একটা বড় লড়াই। দল যেটাই দায়িত্ব দেবে না কেন সেটাকে অনেস্টলি মানে সেটাকে আমরা পূরণ করি। দল আমাকে অনেকবার আমাকে এমএলএ সিট টিকিট দিয়েছে, 2024-এ জিতেছি। আমি এক দল থেকে দাঁড়িয়েছি, দল যেটা দায়িত্ব দিয়েছে, তারপরে বিধানসভায় আমাকে অপোজিশন চিফ হিসাবে দিয়েছে। আমরা সকলকে মিলে চলেছি। পছন্দ অপছন্দের ব্যাপার সেখানে কিছু নেই, যে সকলকে নিয়ে চলতে পারবেন। দল আগামী দিন মজবুত হবে এবং লক্ষ্য হচ্ছে 2026 যাতে আমরা ক্ষমতায় আসতে পারি। এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেও নি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি, কিন্তু দল ঠিক করবে। তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতি পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। নিয়ম মতো কি আপনাকেই প্রাথমিক কোনো নাম প্রস্তাব করতে হবে? এরকম কোনো নিয়ম নেই। আমরা এখন সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া অ্যালায়েন্সকে আরও মজবুত করে এই নরবরে সরকারকে ধাক্কা দেওয়ার জন্য সর্বভারতীয় স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং এই রাজ্যে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আরও বেশি করে উন্নয়নের জোয়ার আনতে তৃণমূল কংগ্রেস ব্যস্ত। যারা মানুষের রায় পর্যদুস্ত হয় সেই দলের কে সভাপতি হবে কে হবে না সেই নিয়ে মাথা ব্যথা আমাদের। কার ভাগ্যে শিখে ছিড়বে এটা মোদি অমিত শাহ ঠিক করবেন। ওদের তো দল মানে দুজনের দল, মোদি অমিত শাহর দল। এদের যেমন পিসি ভাইপোর দল, ওদের তেমন মোদি অমিত শাহর দল। বাকিদের কারোর কিচ্ছু ভূমিকা নেই, কাঠের পুতুল, যাকে বসাবেন তিনি বসবেন।